সাকসেস মানে কি? সাকসেস হচ্ছে আপনার অ্যাকচুয়াল রেজাল্টটা এক্সপেক্টেড রেজাল্টের চেয়ে একটু বেশি থাকতে হবে। আর ফেলিউর মানে হচ্ছে আপনার এক্সপেক্টেড রেজাল্ট যেটা থাকবে সেটার চেয়ে যদি অ্যাকচুয়াল রেজাল্টটা কম হয়ে যায় তাহলে এটা হচ্ছে আপনার ফেলিউর। তাহলে এভাবে আরো ব্যাখ্যা করা যায়, যেমন আপনি একটা কাজ 1 ঘন্টায় শেষ করার প্ল্যান করেছেন, কিন্তু সেটা 1 ঘন্টা বা তার কম সময়ে শেষ করতে পেরেছেন, এটা হচ্ছে সফলতা। আর যখন এটার থেকে বেশি সময় লাগতেছে এটা হচ্ছে কি? ব্যর্থতা। সুতরাং এই একটা উদাহরণ দিয়ে আপনি অনেক কিছু ডিফাইন করতে পারবেন যে আপনার সাকসেস কোন পর্যায়ে আছে। একের সাথে এক যোগ করে যেমন 2 হয়, ঠিক তেমনি সঠিকভাবে শিখে ডেডিকেশন নিয়ে কাজ করলে হিসাব মিলবেই। তাহলে হিসাবটা আপনাকে মিলাতেই হবে, আর সেজন্য সঠিকভাবেই ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে। আমরা অনেক সময় অনেক কাজ করি, যেমন আজকে বলি, ধরেন আপনি এখন অন্য একটা হাতে কাজ করছেন, প্লাস হচ্ছে শুনতে পাচ্ছেন, মানে আপু পড়ছে শুনতে পাচ্ছি, আবার হাতে একটা কাজ করছেন, তাহলে কি এখানে আপনার পুরোপুরি মনোযোগ থাকছে না, আপনার ব্রেন একই সাথে দুইটা কাজ করতে পারে না। যদি এই দুইটা কাজই মনোযোগ দেয় তাহলে একটাতে কিছুক্ষণ দেয়, আরেকটাতে কিছুক্ষণ দেয়। এখন এখানে 50%, ওখানে 50% হয়ে যাবে, অথবা এখানে 60, ওখানে 40, তাহলে আপনি যে হাতের কাজটা করছেন সেটাও হচ্ছে না ঠিকঠাক, এটাও হচ্ছে না। তাহলে এখানে ডেডিকেশনের একটা অভাব থাকছে। আর আপনি যখন এই লার্নিং দিয়ে অঙ্কটা করবেন তখন আপনার ডেডিকেশন 50% বা 40% হওয়ার কারণে আপনার রেজাল্টটাও কিন্তু সেরকম চলে আসবে। তাহলে আমরা যখনই কাজ করব ডেডিকেশনটা ফুল দিতে হবে। বিজনেস বলুন আর জীবন বলুন, পুরোটাই কিন্তু আপনাকে ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে। এবার আসেন আপনার নাম্বারটাকে দিয়ে আপনি, মানে নিজের পরিচয়টাকে নাম্বারে কনভার্ট করা। স্যার যেভাবে নাম্বারে কনভার্ট করেছে, মানে প্রথম হ্যাপিনেস কোচ, তখন ছিলেন 2টা রকমারি বেস্ট সেলার, 4টা পাবলিশ বুক, প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উইনার, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন 6টা, এরকম প্রত্যেকটা তা ওনার জীবনের যত অর্জন সবগুলোকে উনি নাম্বারে প্রকাশ করেছেন। আমরা ওনার স্টুডেন্ট হিসেবে আমরাও আমাদের নিজেকে নিয়ে বসবো যে এই জীবনে আমি কি কি কাজ করেছি, প্রত্যেকটার নাম্বার কত। যখন আপনি নাম্বারে নিজেকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনি নিজেকে জাজ করতে পারবেন যে আরো কত নাম্বার করা প্রয়োজন এবং কত কিছু আরো করা আসলে সম্ভব। 25,92,00,000 সেকেন্ড স্যার নিরবিচ্ছিন্ন কাজ করে গিয়েছেন, এবং আমার সব অর্জন ওই নাম্বারেই লুকিয়ে আছে। অনেক তরুণদের সাথে যখন বিভিন্ন প্রোগ্রামে যাই তাদের জিজ্ঞেস করি কি হতে চাও জীবনে, অনেকে উত্তর দেয়, স্যার ভালো কিছু করতে চাই, অনেক বড় হতে চাই। আমরাও কিন্তু বলি অনেক বড় হও, ভালো মানুষ হও, কিছুটা কত সেটা কিন্তু আমরা ডিফাইন করতে জানি না। অসুবিধা নেই, সাধারণ পাবলিক কিন্তু এটা বুঝবে না। আপনি যদি হঠাৎ করে বলেন মানুষকে নাম্বার দিয়ে কথা বলা শুরু করেন, সে মনে করবে যে কি নাকি নিজেকে মনে করতেছে। তো সেজন্য যার যেরকম সবাই সেরকম তাদের সাথে অ্যান্সার দিতেও হয়, কিন্তু আপনি নিজে বোঝার জন্য আপনাকে ডিফাইন করলে আপনার জন্য সহজ, যে আমি 5 বছরে কোটি মানুষের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে কোটিপতি হব। একদম সংখ্যাটা, আপনি প্ল্যানটা যত স্পেসিফিক নাম্বারে আনবেন অর্জনের পাথ ওয়েটা তত ক্লিয়ার দেখতে পাবেন। আমাদের ব্রেন চায় ফাঁকি দিতে, এজন্য সে নাম্বার বলতে চায় না। ভালো কিছু হতে চাই মানে কি ডিফাইন করে আমাদেরকে বলতে হবে। তাহলে এইটা নোট করেন যে আপনি আপনার সম্পর্কে একদম নাম্বার দিয়ে আপনি হচ্ছে কথা নিজের সাথে নিজে বলবেন, কাউকে বলার দরকার নেই, আপনার নিজেকে নিজে বলবেন এবং লিখবেন। এতে করে নাম্বারটা যখন আপনি ক্লিয়ারলি লিখবেন তখন আপনার ব্রেন ওটা রিসিভ করবে, এবং সে ওই নাম্বারের অনুপাতে কাজ করতে ব্যস্ত হয়ে যাবে। আপনাকে সে প্রেশার, আপনাকেও তখন সে আবার প্রেশার দিবে যে এই কাজটা করতে হবে। চলেন, আমাদের ব্রেন যেহেতু ফাঁকি দিতে চায় সুতরাং তাকে নাম্বারটা দিলেই সে প্রথম রিসিভ করতে চাইবে না, তাকে জোর করে করে নাম্বারটা বুঝাইতে হবে, একসময় দেখবেন সে কাজ করছে। আমরা কি বলি যে চলেন আজকে বিকালে, বিকেলের মধ্যে এই কাজটা করে দিচ্ছি, না বিকেলের মধ্যে না, আজকে বিকেল 4:30-এর মধ্যে করে দিচ্ছি। আগামী মাসে করব এটা বলবেন না, আগামী মাসের 15 তারিখ সকাল 10টায়। ঠিক এইভাবে যখন আপনি বলার প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন যে আপনার খুব সময় মতন সব ম্যাথমেটিক্স মিলেও যাচ্ছে, এবং জীবনের সফলতা বলতে যা বোঝায় সেগুলো আপনার ধারে কাছে চলে আসছে, সহজ হয়ে যাচ্ছে, নিজের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে।
প্রত্যেকটা মানুষের সবারই কিন্তু আমরা 24 ঘন্টাই পাই। তারপরেও কিছু মানুষ এত কাজ করে কিভাবে? ওই যে ওনার সময়ের মূল্য বেশি এবং উনি ওই সময়টাতে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করে। উদ্যোক্তা হিসেবে আপনার প্রথম ম্যাথ হচ্ছে নিজের আওয়ারলি ভ্যালু বের করা। কোটিপতি হতে হলে আপনাকে কোটিপতির মতোই চিন্তা ও কাজ করতে হবে। এই জন্য একজন কোটিপতি জানে সময় যে সবচেয়ে অমূল্য সম্পদ, সে ভালো করেই জানে তার প্রতি ঘন্টার মূল্য। চাইলেও আপনার মূল্যবান সময় আপনি যখন আওয়ারলি ভ্যালুটা বের করবেন, তখন আপনি অবাক হয়ে যাবেন যে আধা ঘন্টা ফেসবুকে থাকলে, আধা ঘন্টা কারোর সাথে অপ্রয়োজনীয় গল্প দিলে, আধা ঘন্টা অলস হয়ে শুয়ে থাকলে আপনার কত টাকা খরচ করে কাজটা করছেন। মানে প্রতিদিনই কিন্তু আপনি টাকা খরচ করছেন। এখন যদি আজকে আপনি যদি 1 কোটি টাকা প্রত্যেক মাসে আয় করেন, আজকে আপনি করছেন, মনে করেন এই মাসে আপনি 1 কোটি টাকা আয় করছেন, তাহলে এই 1 কোটি টাকা আপনি আয় না করে যদি থাকেন, তাহলে আপনি 1 কোটি টাকা ঋণে আছেন। তখন আপনাকে ওই আওয়ারলি ভ্যালুটা বের করলে সুবিধা হবে যে আপনি এখনই এই টাকা পাচ্ছেন না, কিন্তু ওই টাকা মূল্যের সময়টা আপনি কাজে লাগাতে সুবিধা হবে। তখন আপনি অযাচিত আড্ডা, অপ্রয়োজনীয় কাজ, যে কাজ অন্য করলেও চলে সেটা আপনি করবেন না। অন্যকে অন্যকেও আপনি হচ্ছে মানে বাজে সময় দিয়ে ব্যস্ত রাখবেন না। তাহলে আপনার প্রতি ঘন্টার মূল্য কত? এখন আমি আজকে 1 কোটি টাকা আর্ন করি না, কিন্তু এটার ডিফাইন অন্যভাবে দেয়া যায়। ধরেন আজকে যদি আমি আইসিইউ তে থাকি, তাহলে আইসিইউর চার্জ কত? আমাকে যদি অক্সিজেন দেওয়া থাকে, আমার যদি এই মানে ফিজিক্যাল ফিটনেস এর বাইরে যত রোগ বালাই আছে, সেগুলো যদি আমি একটা একটা করে কাউন্ট করি, তাহলে তো আমি আজকেই 1 কোটি টাকা আর্ন করছি। কারণ ওটা তো আমি আমি আমার বেঁচে যাচ্ছে। আমার তো সৃষ্টিকর্তা এই জায়গাটা বাঁচিয়ে দিলেন। তাহলে আমি তো এই টাকাটা আর্ন করছি। তাহলে এই টাকাটা আমি যে আর্ন করছি, তাহলে এই সময়টাকে আমি এগুলোর যত্ন নিচ্ছি। আমার ব্রেনটা যদি ঠিকঠাক থাকে, আজকে সকালেও আমরা একটা নিউজ পেয়েছি যে মেডিকেলের একটা স্টুডেন্ট সুইসাইড করেছে, ধারণা করা হচ্ছে মানসিক চাপ সামলাতে না পেরে সুইসাইড করেছে। পরবর্তী আপডেট কি জানি না। তো রিসেন্টলি আমরা দেখি অনেকেই প্রেশার নিতে পারে না, সুইসাইড করার নিউজ গুলা দেখি। অথচ দেখেন, আমি যদি আমার সময়ের মূল্যটা এভাবে বের করি যে আমি আজকে যেহেতু এই এই জিনিসগুলো আমার অর্জন লাগলো না, আজকে আমি হসপিটালেও নেই, আজকে কেউ যদি আমার বাসায় খারাপ কিছু ঘটনা হয়ে যেত, আহ, চুরি ডাকাতি টাইপের, তাহলে আমার কি লাগতো? সেগুলো যেহেতু আল্লাহ আমাকে মুক্ত রেখেছেন, তাহলে তো এই টাকাটা আজকে আমি আর্নই করি। এখন কথা হচ্ছে এই টাকাটা যদি আমি আজকে আর্ন করে থাকি, তাহলে প্রতি ঘন্টায় আমি কত টাকা আর্ন করেছি। আর এই প্রতি ঘন্টা আর্ন করার বিপরীতে আমি তাকে কতটুকু মূল্য দিয়ে সময়টা কাটালাম। যদি আজকে পর্যন্ত সময় দিয়ে মূল্যটা না কাটিয়ে থাকি, তাহলে নেক্সট পরবর্তী ঘন্টা থেকে আমি যেন নিজেকে বুঝতে পারি যে আমি কিন্তু এই 1 ঘন্টা ফেসবুকে চাপলাম মানে 5,000 টাকা আমার গেল, 500 টাকা আমার গেল। মানে আমি ভাবছি ফ্রি, নো, এটা আপনার সময়ের অঙ্কটা। তাহলে আপনি ওইভাবে আপনার আওয়ারলি ভ্যালুটা বের করতে পারেন। বিশ্বাস করেন, এই একটা জিনিস বের করা থাকলে আপনার প্রতিদিনের কাজ অনেক সহজে বাস্তবায়ন হয়ে যাবে, আর আপনি কি করবেন আর কি করবেন না সেটা নির্ধারণ ইজি হয়ে যায়। কি কি করবেন না আপনি তো জানেনই। আপনি যদি আজকে 1 কোটি টাকার বিজনেসম্যান হন, আপনার হাতে আজকে এই টাকাটা আসার কথা, তাহলে প্রতি ঘন্টায় আপনার কত টাকা আসার কথা? তারপরে কি হবে? এই সময়টাতে আমি যদি এই কাজগুলো না করে থাকি, তাহলে এই টাকাটা আমি খরচ করছি। তখন আপনার ব্রেন দেখবেন কিভাবে আবার উল্টো দিকে ফাংশন করে। সে আপনাকে আর সময় নষ্ট করতেই দিবে না। যখনই নষ্ট করার জিনিসপত্র আপনার সামনে আসবে, তখন সে আপনাকে প্রেসার দিবে যে এটা তো সময় নষ্ট হচ্ছে, এটাতে টাকা নষ্ট হচ্ছে। আপনি কিভাবে আওয়ারলি ভ্যালু বের করবেন? 64 পৃষ্ঠায় দেখেন অঙ্কটা। এই জন্য বলেছিলাম খাতা কলম নিয়ে বসতে, সাথে সাথে অঙ্কটা করে ফেলবেন। পরবর্তীতে এগুলো নিয়ে এক্সট্রা সময় দেওয়া সো টাফ। চেষ্টা করেন এখনই ক্লাসের মধ্যে যেন অঙ্কটা করে ফেলতে পারেন, তাহলে হবে কি ক্লাস শেষে আমরা ডিসকাস করতে পারবো। এখানে বলেছি যদি আপনি মাসে 1 লাখ টাকা আয় করেন, তার আগে ধরেন আপনি প্রতিদিন 10 ঘন্টা কাজ করেন, একটু ক্লিয়ার করেন। 10 ঘন্টা প্রতিদিন কাজ করেন, সপ্তাহে 6 দিন কাজ করেন, তাহলে 6 × 10 = 60। এভারেজ আপনি মাসে 25 দিন কাজ করেন, তার মানে প্রতি মাসে আপনি 25 দিন গুণ 10 ঘন্টা কাজ করেন, 250 ঘন্টা প্রতি মাসে কাজ করেন। এখন মাসে যদি আপনি 1 লাখ টাকা আয় করে থাকেন, বর্তমানে আর কি, তাহলে আপনার আওয়ারলি ভ্যালু বেরোচ্ছে 400 টাকা। কিভাবে? 1 লাখ টাকাকে 250 ঘন্টা দিয়ে ভাগ করলে 400 টাকা বের হয়। তো এটা হচ্ছে বর্তমানে আপনার 400 টাকা ভ্যালু। আর আপনি যেই ইনকামটা করতে চান, সেটা হলো আপনার 1 কোটি টাকা। এবার ম্যাথটা আপনি কিভাবে, আপনি বলেন, আমি তো 1 কোটি টাকা আর্ন করি না, এখন 1 লাখ টাকা আয় করি, এটা দিয়ে করি। এটা তো আপনার প্রেজেন্ট, কিন্তু আপনার ফিউচারে যেখানে আপনি যাচ্ছেন, আপনি তো সেটার জন্যই এত পরিশ্রম করবেন। তো যখন আপনি 1 কোটি টাকাকে বের করবেন, তখন আবার 250 ঘন্টা কাজ করতেছেন।
এবার 250 ঘন্টা দিয়ে আপনি ভাগ করেন, ভাগ করার পর আপনার প্রতি ঘন্টা আওয়ারলি ভ্যালু বেরোলো 40,000 টাকা। বুঝতে পেরেছেন? এখানে যে ক্যালকুলেশনের মানে সূত্রটা দেয়া আছে এটাকে একদম ভেঙে বললাম। সূত্রটা দেখেন, ভ্যালু ইকুয়াল টু ইনকাম গোল ডিভাইডেড বাই আওয়ার। 250 ঘন্টা আমরা কাজ করলাম, মাসে 25 দিন কাজ করলাম, বাকি সময়গুলোতে আমাদেরকে রিল্যাক্স থাকতে হয়, বিভিন্ন নিজের প্রতি যত্ন নিতে হয়, বুক রিডিং করতে হয়, কোর্স করতে হয়, লার্নিং করতে হয়। আওয়ারলি ভ্যালু আপনি 1 কোটি টাকা আয় করতে চাইলে কিন্তু 40,000 টাকা হয়ে যাচ্ছে। এখন ধরেন আপনি কি প্রতি ঘন্টা 40,000 টাকা ভ্যালুর কাজ করতেছেন? না, আপনি করতেছেন 50 টাকা ভ্যালুর কাজ, অথবা অনেক সময় মাইনাস। আমার কথাই যদি ধরি, যদি আমি আধা ঘন্টা গল্প করলাম, যেটা আনপ্রোডাক্টিভ গল্প, গল্প করা তো নিষেধ নয়, এখন যদি আমরা বই পড়া নিয়ে একটা গল্পের আড্ডা দিই, তাহলে ওটাতে থাকবে কি প্রোডাক্টিভ কথা, কিন্তু আমরা যখনই প্রোডাক্টিভ কথার ভিতরে আনপ্রোডাক্টিভ কিছু ঢুকিয়ে দিই, তখন কিন্তু আপনার ভ্যালু কমতে থাকে। তা এখন আসেন, 40,000 টাকা কি আমি কাজ করছি, নাকি এই সময়টাতে আমি করছি না? তাহলে এই 40,000 টাকা আওয়ারলি ভ্যালু বের হলো, এখন এটার জন্য আপনার ব্রেনকে প্রেশার দিতে হবে যে তুমি আমাকে এই এই ভ্যালুর কাজ করে মানে দেখায় দাও, তখন সে কখনোই কম দামি কাজগুলা আপনাকে দিবে না, এবং নষ্ট করার মতনও সে কিছুই দিবে না। আপনারা জানেন এই যে চ্যাট জিপিটি কে আমরা ট্রেনিং করাই, কেন করাই? কারণ সে তো আমার পিএস এর মতন, সে আমার সবকিছু, আমার ব্রেনের সবকিছু আস্তে আস্তে ধরবে, ধরে আমার মতন করে সে রেজাল্ট এনে দিবে। তো ওইটা, ওই অ্যালগোরিদম কোত্থেকে আসছে? ব্রেন থেকে। আপনার ব্রেনকে আপনি ট্রেনিং করাবেন যে এইভাবে এইভাবে তুমি আমাকে এই ভ্যালুর কাজগুলো এনে দাও, তখন সে কিন্তু, হ্যাঁ, আবার একটু পরে আপনি আবার ওকে বললেন এটা, একটু পরে আপনি কারোর সাথে একটা মিথ্যা কথা বললেন, কারোর সাথে একটা ছলচাতুরি করলেন, প্রোডাক্টে একটা ভেজাল মিশিয়ে দিলেন, কারোর সাথে কথা বলে কথা রাখলেন না, আমানতের খেয়ানতদার করলেন, ব্রেন কিন্তু তখন আবার ওই দিকে প্রোগ্রাম করা শুরু করবে, সে কিন্তু আবার ভুলে যাবে যে তাকে 40,000 টাকা আওয়ারলি ভ্যালুর কাজ দেওয়া হয়েছে। সো খুব কেয়ারফুল। একটু ভেবে বলুন তো, কেন আপনার 1 কোটি টাকা ইনকাম হচ্ছে না? কারণ আপনি প্রতি ঘন্টা 40,000 টাকা আওয়ারলি। এবার আসেন, আপনার অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে এক্সপেক্টেড ইনকাম মাইনাস ডিস্ট্রাক্টেড আওয়ার ইনটু আওয়ারলি ভ্যালু। তো আগে তো আমরা দেখেছি ইনকাম গোল ডিভাইডেড বাই আওয়ার, কি সুন্দর 40,000 টাকা চলে আসছে। কিন্তু যত পরিমাণ ডিস্ট্রাক্টেড আওয়ার, তত পরিমাণ কিন্তু আপনার ইনকাম লস। 2 ঘন্টা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিলেও যন্ত্রণা। আমি যখন প্রথম ব্রেভে ঢুকেছি, আমার মনে আছে কার সাথে জানি বলছিলাম যে আজকে একটা পোস্ট করে একটা বিপদে পড়েছি, মানে কমেন্ট গুলো রিপ্লাই দিতে হয়, না হলে লাইক কম মানে একটা দিতে হয়, একটা মানে পাল্টা যদি একটা কিছু না মানুষকে রেসপন্স না করি, তাহলে সে ভাবে যে আমি তাকে আসলে রেসপন্স করলাম না। এখন আমাকে কে জানি নিয়ে হাসছিল যে এই পোস্ট করলে আপনার কি মানে জ্বালা বেড়ে যায়? মনে হয় তাই তো, কারণ একটু এখানে চোখ দেওয়া মানে কিন্তু আমার আধা ঘন্টা শেষ। হ্যাঁ, তাহলে দেখেন এই আধা ঘন্টায় আমি 20,000 টাকা খরচ করি। এবার আপনি হিসাব করে খরচ করবেন যে আপনার ফেসবুক ভ্যালু কত, প্রতি মাসে প্রতিদিন আপনার ফেসবুক কত টাকা নিচ্ছে আপনার থেকে মাইনাস হচ্ছে, এবং এটা যদি আরো রেশিও স্যার দিত আর একটু, একটা জায়গায় আপনি যদি 1 সেকেন্ড ব্রেক দেন, তাহলে ওই জায়গাটাতে ফেরত আসতে, মোমেন্টামে আসতে 23 মিনিট লাগে। ব্রেন নতুন করে ওই প্রোগ্রামে আসতে 23 মিনিট লাগে। তাহলে ডিস্ট্রাক্টেড আওয়ার যদি 30 মিনিটও হয়, 30 মিনিট তো হয় না, ফেসবুকে ঢুকলে আরো সময় লাগে। আর জনগণের সাথে যদি কমেন্টে পাল্টা কমেন্ট ঝগড়াঝাটি হয়ে যায় রাজনীতি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, তাইলে তো মেন্টরশিপ টিপ নিয়ে, তাইলে তো মোটামুটি শেষ ওই দিন। এবার আসেন ডিস্ট্রাক্টেড আওয়ারের সাথে আমি কয়টা কথা যোগ করি, সেটা হচ্ছে যে পরবর্তীতে একবার ডিস্ট্রাকশন হওয়ার কারণে 23 মিনিট লাগতেছে ফেরত আসতে, এরকম কতবার 23 মিনিট লাগবে, তাহলে ওই দিনটাই তো শেষ, তাহলে ওই দিনের 40,000 টাকাই শেষ। এবার দেখেন, ভিতরে আমি ব্যাখ্যা করে পুরো মানে পৃষ্ঠাটা পুরোটা একবারেই বুঝিয়ে দিলাম আর কি সহজে। তারপরে যদি আমরা এবার রিডিং এ যাই, যে আপনার বিজনেসের হাই ভ্যালু ওয়ার্কের সময় না দিয়ে লো ভ্যালু এমপ্লয়ির কাজ যদি করেন, তাহলে সেইটাও আপনার দেখা যায়, ধরেন 300 টাকা আওয়ারলি ভ্যালুর একটা কাউকে দিয়ে যদি ওই কাজটা করানো যায়, আর আপনি 40,000 টাকার আওয়ারলি ভ্যালু খরচ করেন, তাহলে এটাও কিন্তু আপনার ইনকাম থেকে কমবে। আবার যে 300 টাকার ভ্যালু, সেও কিন্তু যদি 300 টাকার ভ্যালুর কাজটা না করে 30 টাকা ভ্যালুর কাজ করে, তাহলে এটাও তার কমবে। তাহলে আমরা কাজ ডেলিগেশন করতে জানি না বলেই লো ভ্যালু কাজে সময় করি। এবং আমি মানে প্রথম থেকে যা যা ভুল করতাম, সেটা হচ্ছে প্রত্যেক কোর্সে এনরোল করা, যখন যে কোর্স আসতেছে সেটাই এনরোল করতেছি, একদম ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট শেখা,
গ্রাফিক্স এর শুধু কাজটা মানে ওইটাতে শুধু হাত দিই নাই। তারপরে একসময় মনে হয়েছিল ডিজাইনারদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে এটাও শিখি। তারপরে কি জানো আরো বিভিন্ন থাকে না, অ্যাড কিভাবে রান করতে হয়, তারপরে ছবি কিভাবে এডিট করতে হয়, ভিডিও কিভাবে এডিট করতে হয়, ছবি কিভাবে তুলতে হয়, ভিডিও কিভাবে তুলতে হয়, প্রতি কোর্সে যে প্রত্যেকটাতে প্রো হইতে চাই আমরা। এগুলো করে 4 বছর শেষ। শেষ সময় এসে স্যারের সাথে দেখা আর এই ধরনের জিনিসপত্র দেখা। তাহলে ওই কাজটা কি লো ভ্যালু? নো। যে যেটাতে এক্সপার্ট সে ওইটাই করবে, সে ওইটাকে আরো এক্সপার্টিস বাড়িয়ে তুলবে, তার ব্রেন ওটাতে বেশি ফাংশন করে। সে সহজেই যদি ওই কাজটা করে ফেলতে পারে, আমি কেন নতুন করে শিখে শিখে তার কাজটা করতে চাই? ওটা তার রিজিক, তাকে করতে দিতে হবে। আর আমি যেটা জানি সেটা আমি ভুলে গিয়েছি, যে আমি কি জানি, আমি কি আরো আরো আমার সেটাকে বাড়ানো দরকার, এটাই আমি বুঝতে পারতাম না। সেম আমরা যারা এখানে আছি সবারই কিন্তু অসম্ভব প্রতিভা আছে, প্রত্যেকটা ইউনিক। আপনার হাতের আঙ্গুলের সাথে কারো আঙ্গুল মিলবে না, মানে ছাপটা মিলবে না, আপনার ডিএনএ একেবারে ইউনিক। তাহলে আপনার এমন কিছু ইউনিক আছে যেটা দিয়ে আপনি আপনার ভ্যালুটা তৈরি করবেন। সবকিছু আমার শেখার দরকার নেই, আবার যারা শিখে তাদের সাথে নিজেকে যে তুলনা করার দরকার নাই যে আমি শিখলে তো আমি এটাতে পারতাম, আমি পারবো বলে ওকে না রেখে আমি করতে চাই। তা এখন শুরুতেই কি আমরা সব পারবো? এটার সমাধান আরো পরে দিব, কিন্তু আমরা বইগুলো আগে পড়তে হবে, তখন দেখবেন বইয়ের মধ্যে সব কথা চলে আসছে। আমি দেখেছি যে ব্রেভ কোর্সের পুরো জিনিসটাই ক্যাশ মেশিনে চলে আসছে। যারা এখানে ব্রেভের ভাইরা আছেন ওরা কিন্তু এগুলোর সাথে রিলেটেড। এবার আসেন, রিসিভ করতে পারি না কেন? রিসিভ করতে পারি না কারণ আমার ব্রেনকে আমি বুঝাই না যে এখানে 100% ডেডিকেশন দিতে হবে। এই যে আমরা ক্লাস করলাম, এখন যদি আমরা নোটটা না করি তখন ব্রেন বুঝবে না যে এটা সিরিয়াস বিষয়। তখন কিন্তু এটা এক একজনের উপর এক এক রকম ইম্প্যাক্ট ফেলে। একই জিনিস সবার উপরে একরকম ইম্প্যাক্ট ফেলবে না। কোটি টাকা, এই শব্দ দুইটা শুনলে কেমন লাগে? কোটি শুনলে যদি আপনার কলিজে একটা ধাক্কা লাগে, তার মানে বুঝতে হবে আপনার মাইন্ডসেটে এখনো ঘাপলা আছে। ধাক্কা তো লাগবেই। কোটি টাকা কি আমরা হাতে ধরি? কোটি টাকা কি কেউ ধরতে পারে? ওটা তো ব্যাংকের ডিজিটে থাকে, তাই না? তো শুনলে তো একটু ধাক্কা লাগবেই। পৃথিবীর অর্থনীতিতে $40 ট্রিলিয়ন সার্কুলেট, কিন্তু সার্কুলেশন তার কম হচ্ছে না। টাকাটা আমার কাছে আসতেছে না, কিন্তু সার্কুলেশন ঠিকই হচ্ছে। ওকে, অ্যামাউন্টটা এখানে দেয়া হয়েছে যাতে করে আপনি বুঝতে পারেন যে $40 ট্রিলিয়ন যেহেতু সার্কুলেট হচ্ছে, সেখানে 1 কোটি টাকা কি বিষয়, কত ছোট টার্গেট। মানে আপনি যদি উপরে যান, এই যে 30 তলার উপরে যান, তখন যে দেখবেন 3 তলা 10 তলা বাড়িগুলা কত ছোট। আর আপনি যখন টিনের বাড়িতে যে দাঁড়াবেন, 1 তলা বাড়িতে দাঁড়াবেন, তখন দেখবেন 10 তলাটা কত বড়। তা আপনি যখন $40 ট্রিলিয়ন এটার মধ্যে যে মাথা মানে চোখ টোক আটকাবেন, তখন দেখবেন 1 কোটি টাকা কম। তো পৃথিবীর যে ডিলুট রিসার্চের অনুযায়ী কি বলছে, সকল রিজিয়নে মিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো পৃথিবীর ইতিহাসে আগে এগুলো ঘটেনি, এখন হচ্ছে। এখন আপনার সিদ্ধান্ত আপনার। বাচ্চা ছেলেমেয়েরাও এখন কোটি টাকা আয় করছে। বাংলাদেশ ব্যাংক থেকে জানা যায় মার্চ মাস শেষে ব্যাংক খাতে 14.11 কোটি অ্যাকাউন্টের বিপরীতে ডিপোজিট জমা আছে 16.13 লাখ কোটি টাকা। এর মধ্যে 6.9191 লাখ কোটি টাকায় জমা আছে কোটিপতি অ্যাকাউন্ট গুলোতে। মোট ডিপোজিটের 42.83, অর্থাৎ কোটি টাকার পার্সন হচ্ছে কম। কিভাবে কম? মোট ডিপোজিটের মানে কোটি টাকা যারা আয় করে তাদেরকে আমরা মনে করি কম, কিন্তু আসলে মোট ডিপোজিটের দেখেন তারা 42.83, আর বাকিগুলো হচ্ছে আমাদের মাঝখানে। আরো স্পেসিফিক করে বিভিন্ন জায়গায় রিসার্চে আপডেট হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বেশি ধন সম্পদ কিন্তু দেখা যায় যে 3% মানুষের কাছে আছে, বাকি 97%-এর মাঝখানে আমরা কম সম্পদ পাচ্ছি। মুদ্রাস্ফীতির মধ্যে জানুয়ারি মার্চ প্রান্তিকে 1 কোটি টাকার বেশি ডিপোজিট থাকা ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, মানে সোজা কথা, আপনি এখানেও দেখেছেন জুলাই আন্দোলনের পরেও বাংলাদেশে 5,000-এরও বেশি কোটিপতির সংখ্যা বেড়েছে। তো এখানে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এরকম, কিন্তু কেন? কারণ আমি আসলে ওটাকে সহজ মনে করি না। এখন আমাকে বুঝতে হবে যেখানে পৃথিবীতে তো টাকার অভাব নেই, টাকা তো সার্কুলেট হচ্ছে, হয়তো আমি সেখানে পৌঁছাচ্ছি না। কিভাবে পৌঁছাবো সেটার জন্যই কিন্তু এখানে সিম্পল ম্যাথ। আগে বের করবেন আপনার কতজন কাস্টমার লাগবে,
কাস্টমারের সংখ্যা বের করতে হলে জানতে হবে কাস্টমার ভ্যালু। আর কাস্টমারের ভ্যালু বের করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে কাস্টমার ভ্যালু ইকুয়াল টু টোটাল সেলস ডিভাইডেড বাই টোটাল কাস্টমার। অর্থাৎ আপনি দেখেন আপনার কাস্টমার, এতক্ষণ কিন্তু আপনি আওয়ারলি ভ্যালুতে ছিলেন, ঠিক আছে? আওয়ারলি ভ্যালুর চ্যাপ্টার থেকে বের বের হয়ে ওটা তো আপনি নির্ধারণ করলেন। আচ্ছা, আমি একটু ব্রেক দিতে চাচ্ছি, আপনারা একটু যার যার কাগজে আগে আওয়ারলি ভ্যালুটা রেডি করেন। 10 মিনিট টাইম দিব, আওয়ারলি ভ্যালুটা রেডি করেন। তারপরে আমরা হচ্ছে কাস্টমার ভ্যালুতে যাব। যদি না বের করেন তাহলে এই লার্নিংটা কাজে আসবে। এই পুরো ম্যাথটা এইভাবে দেওয়া হয়েছে নিচে। আপনি যদি 1 কোটি টাকা আয় করতে চান আর একটা প্রোডাক্টে 1 টাকা প্রফিট করেন, তাহলে 1 কোটি গ্রাহক লাগতেছে। 10 টাকা প্রফিট করলে 10 লক্ষ গ্রাহক লাগতেছে। এই নিচের ম্যাথটা হচ্ছে এইটা। শেষে দিয়েছে কি যে 1 কোটি টাকা প্রফিট করলে একটা কাস্টমারেই 1 কোটি টাকা চলে আসতেছে। ব্যবসা সবার জন্যই সিম্পল, ম্যাথ সব এক। শুধু আমাকে স্কিল ডেভেলপ করতে হবে। প্রোডাক্ট হচ্ছে আমার কোন জায়গায় আমার দক্ষতাটা বাড়াইলে আমি হচ্ছে আরো ভালো মানের ভালো দামি জিনিস নিয়ে আসতে পারি, গ্রাহককে দিতে পারি। সুতরাং আমরা হিসাবটা আগে করে নিলাম, বুঝতে পারলাম। এখন জাতীয় প্রশ্ন হচ্ছে যে আমার পণ্য তো আমি জানি 1 কোটি টাকা পাইতে হইলে 3,33,334 জন লাগবে, আমিও জানি। এত কাস্টমার পাবো কোথায়? এখন স্যার বলতেছে প্রশ্নটাই ভুল। আসলে আমাদের প্রশ্ন করার প্যাটার্ন থেকেও কিন্তু আমাদের মানে ইউটার্ন নেওয়া সম্ভব, যে আপনি ওইটা না ভেবে ভাবেন যে কাস্টমার আপনাকে পাবে কোথায়। অর্থাৎ এই বইটা যত টাকা দিয়ে কিনে থাকুন, এখানে আপনার পয়সা আসবে। এই যে প্রশ্নটা বুঝলে আপনি কোটি টাকার জার্নি সহজ। কেমনি? যে কাস্টমার যেন আপনাকে খুঁজে পায় সেই ব্যবস্থা করা। কাস্টমার আমাকে খুঁজে পেলে কি কিনবে? না, কিনবে না। এটা হচ্ছে 6-9 মানে 59-69 পৃষ্ঠাতে। কি সিক্রেট অফ মানি মেকিং? আস্ক মোর পিপল টু বাই ইউর প্রোডাক্ট। হাউ মাচ মানি ইউ মেক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হাউ মাচ অফার ইউ মেক। আপনি যত সুন্দর করে ওদের জন্য রেডি করে দিতে পারবেন তত কিন্তু ওরা কিনবে। আবার সব কাস্টমার কিন্তু আপনার দরকারও নেই। আমরা চাই কি সব কাস্টমারের কাছে বিক্রি করতে। যে বর্তমানে আমের বিজনেস চলতেছে, যে খিরসাপাত আমের কাস্টমার না, তারে আমরা বুঝাইতেছি যে ভাই আপনি দেখেন, দোকানে আসেন, দেখা শুই না বাচ্চা টাচ্চা নিয়ে যান। হ্যাঁ, সে বাচ্চা টাচ্চা বাজারের 30 টাকা 40 টাকা কেজির সাথে তুলনা করা শুরু করলো, তাহলে এই কাস্টমার তো আপনার না। বুঝতে হবে। ঠিক কতজন না, সেদিকে আবার আপনার তাকানোর সময় নেই। আপনার দরকার কতজন ইয়েস, তাদের দিকে ফোকাস দেওয়া। তাদের দিকে কেন ফোকাস দিবেন? আমরা কি করি, যখন যেসব কাস্টমার আমার না তাদের দিকে ফোকাস দিয়ে আমরা আমাদের সময়টা নষ্ট করি। যে সে এটা বলছে, এটা করতে, এটা কি পারবো, এইসব তাকে ভ্যালু দিতে যে না, আপনার ভ্যালু দিতে হবে যে আপনার রাইট অডিয়েন্স, তাকে আপনি আরো এক্সট্রা কি দিতে পারেন সেটা নিয়ে আপনি থিঙ্ক করুন। তো 100 জন যদি আপনার প্রোডাক্ট না বলে, একজন তো ইয়েস বলছে, ওই একজনকে আপনি ওই একজনকে রিসার্চ করে কালেকশন তার জন্য বাড়াই দেন। তখন কি হবে, 1 লাখ ইয়েস পেতে 1 কোটি নো কালেক্ট করলে হয়ে যাচ্ছে। এই লাইনটা বুঝেন কিনা? আমরা মনে করি যে মেসেঞ্জারে ক্লিক করছে, প্রোডাক্টের প্রাইস শুনে চলে গেছে, শেয়ার অনেকে পারচেসে মানে ল্যান্ডিং পেজে সবকিছু দিছে কিন্তু রাখলো না, রিটার্ন করে দিল, অনেকে হচ্ছে অর্ডার ক্যান্সেলও করে দিচ্ছে। আপনার ওই রেশিওর দরকার নেই। আপনার রেশিও দরকার 1 কোটি জন যদি আপনাকে রিজেক্ট করে, 1 লাখ তো আপনাকে ইয়েস করছে, ওই 1 লাখকে আপনি ভ্যালু দিতে। কিন্তু ইয়েস এর রেশিও আবার এরকম হলে এটা নিয়ে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, রিসার্চ করতে হবে যে কেন নো হয়েছে। ওই নো হওয়ার কারণগুলো আপনাকে একটা একটা করে রিজেক্ট করতে হবে, সেখানে নো এর জায়গায় ইয়েস বসাই দিতে হবে যে কেন ওরা আপনার থেকে পারচেস করলো না। 1 নম্বর হচ্ছে ওরা আপনার অডিয়েন্স কিনা। যদি ওরা আপনার অডিয়েন্স হয় তাহলে ওদেরকে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি কি হলে ওরা হচ্ছে আমার সুবিধাটা নিলে ওরা উপকৃত হবে। আবার ইচ্ছা মতন কাউকে দিয়ে দিলাম, সে নিয়ে উপকৃত হলো না, এরকম জিনিস আমরা দিব না। তো চলেন এইবার এইভাবে আপনার বিজনেসের ক্যাশ মেশিন কিন্তু ঘুরে গেল। আর আপনি যদি একজন, এই যে প্রোডাক্ট যাদের অনেকগুলো আছে, আপনি একটা প্রোডাক্টকে সিলেক্ট করবেন যেটা ইউনিক, সেটা দিয়ে আপনি যখন অডিয়েন্সকে ভালো লাগাইতে পারবেন, তখন তখন কিন্তু
পরবর্তী সলিউশনের জন্য সে আপনাকে নক করবে, তখনও তাকে এইভাবে সাপোর্ট দিয়ে যেতে হবে। তো নিজেকে প্রশ্ন করুন, আজকের দিনে কতজন আপনার পণ্যের অফার জেনেছে? 1 কোটি, 10 লাখ, 1 লাখ? আরে আপনি ভাবছেন এত মানুষ তো আমার অফার পায়নি, তার মানে প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন? প্রবলেম হচ্ছে আমি আমার অফারটা এখনো তাদের কাছে পৌঁছাতেই পারিনি। তাহলে সঠিক কাস্টমারের কাছে আমার পণ্যের অফার পৌঁছাতে হবে। টেকনোলজি যেহেতু আছে, আপনি ঘরে বসে একদিনে 2 কোটি মানুষকে আপনার পণ্য কেনার জন্য অ্যাড দেখাতে পারেন। যেরকম কস্টিং হবে ওইটা বাজেট নিয়ে আপনাকে কাজ করতে হবে। 6 কোটি টাকার সিক্রেট মানি কি? মানে হচ্ছে যে ও যেখানে 6 কোটি টাকা ওনার জীবনে অনেক জায়গায় যেভাবে লস করেছেন, ওটা দিয়ে উনি লার্নিং গুলো করেছেন, গ্যাপ গুলো ধরতে পেরেছেন, সেই সিক্রেটটা এখানে দিবেন। এই 6 কোটি টাকা নষ্টের একটাই কারণ ছিল অজ্ঞতা। উনি কিন্তু অ্যাকশন প্লেয়ার ছিলেন, কাজ প্রচুর অ্যাকশন নিতেন, কিন্তু ওনার নলেজে ঘাটতি ছিল। ওই নলেজ গুলো যে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া, দেখেন বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতেও এখন অন্টারপ্রেনারশিপ শেখাচ্ছে, কিন্তু আপনি যদি সেখানে যে বলেন যে হচ্ছে আপনার এই বয়সে আপনি অন্টারপ্রেনারশিপ শিখবেন, ওরা আপনাকে দিবে না। পাবলিক বিশ্ববিদ্যালয় তো নাই মনে হয়, আমি আমার জানার মধ্যে নাই, আর প্রাইভেট দু একটা আছে, ওরা আপনাকে নিবে না। এখন ওরা যে নিবে না, মানুষের কি উদ্যোক্তা হওয়ার বয়স আছে? বিজনেসম্যান হওয়ার বয়স আছে? নো। 60 বছর চাকরি শেষ করার পরেও সে বিজনেস শুরু করতে পারে এবং বাম্পার করতে পারে। কিন্তু ওই রকম লার্নিং জায়গাটা আমাদের, বিজনেসকে সময় দিলে এই ম্যাথমেটিক্স সহজ, এই ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করলে দ্রুত টাকা চলে আসবে, কিন্তু তার থেকেও জরুরি হচ্ছে হাজার হাজার বিজনেসম্যান যারা আটকে আছে তাদের হাল ধরা, তাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দেওয়া যে ভাই তুমি কিন্তু এইটা। এখন আমার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে নাই, আরেকজনের জীবনে ঘটেছে, তাই বলে কি আমি ঘটি নাই বলে কি আমি ফিল করব না, আমি যে ওকে হেল্প করবো না, বিষয়টা না। এই লজিকটা আসলে ব্যাকডেটেড। দ্যাট উড বি অ্যান অ্যাবসলিউট ব্লাস্ট। পিছনে ফিরে তাকিয়ে কি দেখলো, যে একটাই কারণ ছিল অজ্ঞতা। উনি অ্যাকশন টেকিং ছিলেন, অ্যাকশন মেকিং ছিলেন, কিন্তু নলেজটা কোন জায়গায় স্ক্রুটা টাইট দিতে হবে, কোন জায়গায় স্ক্রুটা ঢিলা করতে হবে, ওই নলেজটা ছিল না। এইটার কি নলেজ দরকার ছিল? মার্কেটিং, ম্যাথ, স্কিল, স্ট্র্যাটেজি, সিস্টেম, এগুলি বুঝতো না। কমন সেন্স দিয়ে করতো। আর কি ভাবতো? ভাবতাম যে আমি তো সবই পারি, আসলে তো আমি সব পারি, আমি জানি প্রোডাক্ট কোথা থেকে সোর্সিং করতে হবে, কোথা থেকে প্যাকিং করতে হবে, করে কিভাবে সেল করতে হবে, এটা আমি জানি। এর ভিতর দিয়ে যে আরো আছে সেগুলি আমি বুঝতাম না, না বুঝেই ভাবতাম বুঝি। তো বইয়ের অন্য পৃষ্ঠাগুলো আপনি কিভাবে পড়েছেন, কিন্তু এই পৃষ্ঠা মন দিয়ে পড়লে আজকের পর থেকে বিজনেস হচ্ছে আপনার জন্য এবিসিডি বলার মতো সহজ হবে। এই পৃষ্ঠাটার মূল্যই ধরা হচ্ছে 6 কোটি টাকা। যদি আপনি বিশ্বসেরা বক্সার হতে চান, তাহলে 4টা পাঞ্চে আপনাকে এক্সপার্ট হতে হবে। 4টা পাঞ্চ, একটা হচ্ছে জ্যাব, ক্রস, হুক আর আপার। এটা হচ্ছে কি গেমের ব্যাপার। তো ইনডিউবিটেবল শব্দের অর্থ হচ্ছে সুনিশ্চিত, সন্দেহাতীত। হ্যাঁ, উনি আসলে এই শব্দটা কেন চুজ করলেন, যে একটু টাইট মাইট দিলে মানুষ হচ্ছে একটু ইয়ে করে আর কি, ফটোমটো হলে এটা হচ্ছে আপনার জন্য মানে কাজ করবে বেশি। তো 6 কোটি টাকার সিক্রেটে এবার ঢুকি। 101টা ট্রিক্স বা উপায় জানার দরকার নাই, হাজারটা থিওরিও ফলো করা লাগবে না। যে কোনো বিজনেসকে গ্রো ও স্কেল আপ করার উপায় হচ্ছে অনলি 4টা। এই 4টা কি? 4টা পাঁচ। 4টা পাঁচ কি? 4টা মুভ। এই 4টা মুভ কি? লেখেন, দেওয়া আছে। লিড ক্রিয়েশন, এটা পরের মানে আমরা ব্যাখ্যাতে যাচ্ছি। লিড ক্রিয়েশন, লিড কনভার্সন, কাস্টমার কাল্টিভেশন, কাস্টমার কন্টিনিউশন। লিড মানে প্রোডাক্ট সব, সার্ভিস বিজনেসের সব একই, সিস্টেম সব একই। আপনি প্রথমে এমন ভাবে কাস্টমারকে লিড দিবেন যেন সে আপনার কাছে বিশ্বস্ততা আপনি পান। তারপরে আপনি তাকে ভালো জিনিস দিবেন বলেই তো সে বিশ্বস্ততা থাকবে। তারপরে আবার সেটাকে আপনি কনভার্সনে যাবেন। কনভার্সনে এখানে বলেছে যে বুদ্ধি খাটিয়ে, আমি শর্ট করে এখানে বলেছি, নেক্সট আমরা পুরোটাতে আবার যাব, যে আপনি আবার তাকে আরেকটু লম্বা পথে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? কারণ তার তো আরো জিনিস দরকার, তার জীবনে ভালো থাকার জন্য। এমন না যে তার প্রোডাক্ট দরকার নাই, আমি শুধু শুধু তাকে খাওয়াচ্ছি, নো, এটা করা যাবে না। তার প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু প্রোডাক্ট পারচেস করি, একই মানুষ অসংখ্য প্রোডাক্ট পারচেস করি। সো আমার
আমাকে আপনি কাস্টমার বানাইতে চাইলে আমাকে আপনার কনভার্সনে নিয়ে আসতে হবে। আবার কনভার্সনটা যখন চলতে থাকবে তখন আপনি আমার সেবা শুশ্রূষা করবেন। আপনার আমার উপকার করার জন্য আপনি আরো কি কি সার্ভিস দিবেন, প্রোডাক্ট দিবেন, সেগুলো আপনি আনবেন। এবং একের পর এক যখন আমি আপনার কাছ থেকে পাবো, আমাদের দেশে কি হয়, আমরা জানি ব্যবসা একটা সবচেয়ে মহৎ একটা কাজ, হ্যাঁ। মানুষের সেবা করার সবচেয়ে দ্রুত সিস্টেম হচ্ছে ব্যবসা করা। অথচ মানুষকে ঠকানোরও দ্রুত সিস্টেম হচ্ছে আমরা বানিয়ে ফেলছি ব্যবসাকে, সহজে ঠকাই দিই। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ঠকানো পাবলিকের মাঝখানে যখন আপনি ট্রাস্টেবল হবেন, তখন কিন্তু আপনার কোম্পানি ওই আর্নিংটাও কোনো ঝামেলার আর্নিং অটো আসবে, এবং মানুষ হচ্ছে উপকার পেয়ে প্রোডাক্ট নিতে থাকবে। এবার আসেন এটার পুরো ব্যাখ্যাটা পুরো জায়গায় দিয়েছে।